ডিয়ার স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4 সিসিএফ সিস্টেম তোমাদের মানে আজকে থেকে কিন্তু 4th সেমিস্টারের ক্লাস আমি শুরু করলাম। তো শুরু করেছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দিয়ে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট দিয়ে। আর যে চ্যাপ্টারটা এখন আমি করাচ্ছি সেটা হলো কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টার। আর কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা কিন্তু মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট চ্যাপ্টারটা কিন্তু একটু বড় চ্যাপ্টার। ঠিক আছে, আমি মানে এখানে ক্লাসে কিন্তু আগে জার্নাল এন্ট্রিগুলোকে সব বলে দিয়েছি। অত জার্নাল এন্ট্রি বলে এখানে যদি আমি করাতে যাই তাহলে তো সময়টা হবে না। আমি অঙ্কগুলোকে ধরে ধরে করিয়ে দিচ্ছি। দেখো, তো ফার্স্ট সাম আমি যেটা শুরু করছি, অঙ্কটাকে একটু পড়ে দিচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে শোনো। যথারীতি যখন আমি ইউটিউব চ্যানেলে যখন আপলোড করব, তোমরা ডেসক্রিপশানে গেলে লিঙ্ক পাবে, লিঙ্ক থেকে কিন্তু অঙ্কটাকে তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি সামটাকে একটুখানি পড়ছি। On 1/1/2025, Kamal of Kolkata sent goods costing rupees 50,000 to Bimal of Bhopal on consignment basis. ঠিক আছে, একটু ছোট্ট করে বলে দিই কনসাইনমেন্ট বিজনেসটার ব্যাপারে। কনসাইনমেন্ট বিজনেসকে আমরা বলি ওনার এজেন্ট বিজনেস। তার মানে এখানে দুজন পার্টি ইনভলভ থাকে। একজন হলো ওনার, যাকে বলি আমরা কনসাইনার, আর একজন হলো এজেন্ট, যাকে বলি আমরা কনসাইনি। কনসাইনার কনসাইনিকে মালটা পাঠায়, কনসাইনি অন বিহাফ অফ কনসাইনার মালগুলো সেল করে, তার রেসপেক্টে কনসাইনি ফিক্সড রেটে কমিশন পায়। গুডসের ওনারশিপ কিন্তু কখনো কিন্তু কনসাইনির কাছে কিন্তু যায় না, অল টাইম মানে ওনারশিপ অল টাইম রিমেন্স ইন দ্য হ্যান্ডস অফ কনসাইনার। ঠিক আছে, তাহলে এবারে কনসাইনার কনসাইনিকে মাল পাঠায়, কনসাইনি ওই মালগুলো কনসাইনারের হয়ে সেল করে, তার রেসপেক্টে কনসাইনি কি পায়, ফিক্সড রেটে কমিশন পায়। এবারে বছরের যখন অ্যাকাউন্টিং পিরিয়ড যখন শেষ হয়, তখন কনসাইনি কি করে, তার যে টোটাল সেল প্রসিডস আছে সেখান থেকে ও যদি কিছু খরচা করে থাকে সেটাকে কেটে নেয়, প্লাস ওর যেটা কমিশন থাকে সেটাকেও কেটে নেয়, বাকি টাকা কনসাইনারকে রিটার্ন করে দেয়। এই হলো ব্যবসা। এবার একটা জিনিস বলে দিই যে যখন ক্রেডিটে কনসাইনি যখন সেল করে, আমরা জানি ক্রেডিট সেলে কিন্তু একটা রিস্ক অফ ব্যাড ডেট কিন্তু থেকে যায়। তো এই রিস্ক অফ ব্যাড ডেটটা অ্যাভয়েড করবার জন্য দেখো কনসাইনি অনেক দূরে বিলং করতে পারে কনসাইনারের থেকে। এবারে অ্যাকচুয়াল যা ব্যাড ডেট তার থেকে কিন্তু বাড়িয়ে কিন্তু অনেক সময় কনসাইনারকে কিন্তু বলতে পারে। সেক্ষেত্রে কিন্তু কনসাইনারের হাতে কিন্তু কোনো মানে উইপেন কিন্তু থাকে না, ওটাকে কিন্তু অ্যাভয়েড করবে। তো এবারে মানে প্রভিশন যার জন্য আমাদের দিয়ে দেওয়া আছে, কি দিয়ে দেওয়া আছে মানে এই ব্যাড ডেটের রিস্কটাকে অ্যাভয়েড করার জন্যে কনসাইনারের হাতে কিন্তু একটা প্রভিশন কিন্তু আছে। সেটা হলো যেরকম একটা নর্মাল কমিশন কনসাইনার কনসাইনিকে অ্যালাউ করছে, এবার অনেক সময় কি করে কনসাইনার কনসাইনিকে একটা স্পেশাল টাইপ অফ কমিশন অ্যালাউ করে, যেটাকে বলা হয় ডেল ক্রেডারি কমিশন। তারপরে যখন ডেল ক্রেডারি কমিশন যখন কনসাইনার কনসাইনিকে যখন অ্যালাউ করবে, সোজা কথা তখন কনসাইনারের কাছে পুরো সেলটা কিন্তু ক্যাশ সেলের মতো ট্রিট হয়। কারণ যা কিছু ব্যাড ডেট হয় সেটা কিন্তু পুরোপুরি ব্যাড ডেটের রিস্কটাকে কিন্তু বিয়ার করে কিন্তু কনসাইনার কিন্তু ব্যাড ডেটের রিস্ক কোনো বিয়ার করে না। ঠিক আছে, তার মানে যখন মানে কনসাইনার কনসাইনিকে ডেল ক্রেডারি কমিশন অ্যালাউ করে, যদি কিছু ব্যাড ডেট হয় সেই ব্যাড ডেটের রিস্ক কিন্তু কনসাইনার নেয় না, পুরোপুরি কিন্তু কনসাইনি বিয়ার করে। তার মানে কনসাইনারের কাছে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি কিন্তু মানে ক্যাশ সেল হিসাবে কিন্তু ট্রিট হয়। ঠিক আছে, তো এবার আমি তাহলে অঙ্কটা পড়ছি। মোটামুটি তো বোঝা গেল কনসাইনমেন্ট বিজনেসের ব্যাপারে। এবারে 4-5টা অঙ্ক করিয়ে দিলে দেখবে তোমরা অঙ্ক কিন্তু করতে পারছো। On 1/1/2025, Kamal of Kolkata sent goods costing rupees 50,000 to Bimal of Bhopal on consignment basis. তাহলে কমল তার মানে হলো আমাদের এখানে কনসাইনার, আর বিমল হলো আমাদের এখানে কিন্তু কনসাইনি 50,000 মানে ওয়ার্থ অফ গুডস কনসাইনিকে সেল করেছে। কমল পেড ₹2,000 অন ভেরিয়াস অ্যাকাউন্টস ফর কনসাইনিং দ্য গুডস। তার মানে কনসাইনার 2,000 রুপিস কিন্তু মানে এক্সপেন্সেস ইনকার করেছে। বিমল পেড ₹1,200 as railway charges and 500 as godown rent. বিমল মানে কনসাইনি দুটো খরচা বিয়ার করেছে, একটা রেলওয়ে ফেয়ার আর একটা হলো গোডাউন রেন্ট। এবার বলছে দ্য কনসাইনি সেন্ট আ সাইড ড্রাফট ফর ₹30,000, মানে এটাকে বলে পার্ট রেমিটেন্স। অনেক সময় কি করে কনসাইনি মানে একদম ইয়ার এন্ডে গিয়ে মানে টোটাল সেল প্রসিডস থেকে ওর যেটা খরচা কেটে নিল, কমিশন কেটে নিল, বাদ বাকি টাকা কনসাইনারকে রিটার্ন করলো, এটাকে বলা হয় ফাইনাল রেমিটেন্স। এবার অনেক সময় আবার কি করে মানে কনসাইনারকে অনেক সময় কিন্তু পার্ট রেমিটেন্সও পাঠায়, যেটাকে আমরা বলি অ্যাডভান্স। এটা হলো সেই অ্যাডভান্স, বুঝতে পারলেন? বলছে দ্য কনসাইনি সেন্ট আ সাইড ড্রাফট ফর ₹30,000, মানে কনসাইনারকে 30,000 টাকা অ্যাডভান্স দিল সাইড ড্রাফট দিয়ে। আচ্ছা, এবার বলছে 4/5 of the goods were sold at ₹58,000 on credit and none for cash, যেটার কথা আমি বলছিলাম। তাহলে পুরো মানে টোটাল মালের 4/5 সেল করেছে।
অবভিয়াসলি তার মানে 1/5 মানে স্টকে থাকে কনসাইনির হাতেতে, ঠিক আছে। তাহলে 4/5 যেটা সেল করেছে পুরোটাই কিন্তু ক্রেডিটে, কোনো ক্যাশে কিছু হয়নি 58,000 এ। বলছে এ কাস্টমার হু পারচেজ গুডস ফর ₹500 failed to pay and the debt proved bad। তার মানে 500 টাকা একজন কাস্টমার যাকে 500 টাকার মাল সেল করা হয়েছিল সে কিন্তু টাকাটা দেয়নি, তার মানে এই টাকাটা কিন্তু আমাদের ব্যাড ডেট হয়েছে। এক্ষুনি আমি বলে দিলাম যে এই ব্যাড ডেটের ব্যাপারে দেখতে হবে আমাদের যে কনসাইনিকে ডেল ক্রেডিট কমিশন অ্যালাউ করছে কিনা। ডেল ক্রেডিট কমিশন যদি কনসাইনিকে অ্যালাউ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু রিস্ক অফ ব্যাড ডেটটা কনসাইনার কিন্তু বিয়ার করবে না। এবার বাকি ব্যাপারটা আমি একটু পড়ে নিই আর কি বলবো। বলছে দ্য কনসাইনি সেন্ট অ্যান অ্যাকাউন্ট সেলস অন 30th/4/2025 which showed that he charged 10% as ordinary commission and 2% as delegatory commission, ঠিক আছে। আচ্ছা, তাহলে অর্ডিনারি কমিশন দিয়েছে তোমার হচ্ছে কি 10%, আর ডেলিগেটরি কমিশন তোমার দিয়েছে হচ্ছে কি তোমার 2%, ঠিক আছে। আচ্ছা, তো কি কি বলেছে ওরা? বলেছে ইউ আর রিকোয়ার্ড টু গিভ ইন দ্য বুকস অফ কমল কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, নাম্বার 2 বলেছে বিমলস পার্সোনাল অ্যাকাউন্ট, নাম্বার 3 বলেছে গুডস এন্ড অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, আর নাম্বার 4 বলেছে স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। একটু বলে দিই, এই যে অ্যাকাউন্টিং এন্ট্রিগুলো বোথ ইন দ্য বুকস অফ কনসাইনার এবং কনসাইনি দুজনকার বইতেই কিন্তু আমরা ওপেন করতে পারি, ঠিক আছে। তো এখানে আমাদের কনসাইনারের বইতে কিন্তু অ্যাকাউন্টগুলো ওপেন করতে দিয়েছে। জেনারেলি যে অ্যাকাউন্টগুলো কনসাইনারের বইতে আমরা মানে ওপেন করি, যে চারটেতে এখানে বলেছে এই কথা তো করতেই হয়, একটা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, একটা কনসাইনি অ্যাকাউন্ট, বিমল অ্যাকাউন্ট মানে একটা কনসাইনি অ্যাকাউন্ট, একটা গুডস এন্ড অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, আর একটা হলো স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এছাড়া অনেক সময় কিন্তু গুডস লস্ট ইন ট্রানজিট অ্যাকাউন্ট আমাদের কিন্তু, বা অ্যাবনর্মাল লস যদি কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মাল লস বা গুডস ইন ট্রানজিটের কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খুলতে দেয়। তাহলে এখানে আমাদের কিন্তু চারটে অ্যাকাউন্ট ওরা ওপেন করতে দিয়েছে। তাহলে আমি অ্যাকাউন্টগুলো ওপেন করব, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট একটুখানি বড় হবে আর বাকি অ্যাকাউন্টগুলো আমাদের ছোট ছোট হবে, ঠিক আছে। তাহলে শুরু করছি আমি। এটা হলো আমাদের কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, আর লাস্টে আমাদের কিন্তু একটুখানি ওয়ার্কিংস কিন্তু লাগবে। এর মধ্যে আমার কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। একটা মানে করছে ডিটেইলস গুলো আমি ভেতরে দেখাবো, ঠিক আছে। একটাই কলম করলাম, ডিটেইলস গুলোকে আমি ভেতরে দেখাবো। তাহলে নাম দেব আমি যে বুকস অফ কমন। এবারে অ্যাকাউন্টটা হচ্ছে কি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। একটু বলে দিই, শুধু কিন্তু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট লিখলে কিন্তু আমাদের কিন্তু হবে না। কনসাইনি যে জায়গায় থাকে সেই জায়গাটার নাম আমাকে কিন্তু মেনশন করতে হবে। কনসাইনি কোথায় থাকে? ভোপাল। তার মানে আমাদের অ্যাকাউন্টটার নেম হবে কনসাইনমেন্ট টু ভোপাল অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট টু ভোপাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তার মানে শুধু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট লিখলে কিন্তু অঙ্ক তোমাকে কেটে দেবে, ঠিক আছে। তার মানে টু বলে কনসাইনি যেখানে থাকে সেই জায়গাটার নাম কিন্তু মেনশন করতে হবে। তো এটা আমাদের কনসাইনমেন্ট অ্যাকাউন্ট হয়ে গেল। ডেট কলাম হবে এখানে, ডেট কলাম কিন্তু হবে, ব্যাস। এখানটা আমাদের কনসাইনমেন্ট অ্যাকাউন্ট হয়ে গেল। এদিকটা আমি করছি একটা গুডস এন্ড অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ছোট করে। এটা আমাদের একটা গুডস এন্ড অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ছোট্ট একটা অ্যাকাউন্ট, আরো ছোট করে দেবো, এত বড় লাগবে না, ঠিক আছে। গুডস এন্ড অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এরপর আমাকে ওরা কনসাইনির অ্যাকাউন্ট ওপেন করতে দিয়েছে। এখানে একটা করি কনসাইনি অ্যাকাউন্ট, মানে বিমলস পার্সোনাল অ্যাকাউন্ট বলেছে। আমি জার্নাল অ্যাকাউন্ট ধরে ধরে লেজারেতে পোস্টিং করে দেবো, ঠিক আছে। এটা হলো বিমল অ্যাকাউন্ট, বিমল অ্যাকাউন্ট। সব কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট হবে। আর পার্টিকুলারস এগুলোকে কিন্তু আমি আর লিখছি না, ঠিক আছে, সময় নষ্টের জন্য। আর একটা আমাদের করতে বলেছে যে কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, ঠিক আছে। সেটা আমি নিচে করে দিচ্ছি কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, এখানটা করে দিলাম কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট। কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট মাস্ট মেনশন করবে। আর ওই অ্যাকাউন্টের নাম একটু দিয়ে দেবো, এটা হলো আমাদের গুডস এন্ড অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট,
গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। বলতে গেলে এটা যেটা পড়াচ্ছে এটা কিন্তু একটা প্রিলিমিনারি লেভেলের অঙ্ক, হঠাৎ করে শক্ত অঙ্ক পড়ালে তো তোমরা ধরতে পারবে না, ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস, যাতে মানে তোমাদের কনসাইনমেন্ট অ্যাকাউন্টের উপর একটা কনসেপ্ট চলে আসে, ঠিক আছে? আর এটা কিন্তু আমাদের বেস, এটাকে মনে রাখলে পরে মানে নেক্সট অঙ্কগুলো সবই কিন্তু তোমরা কিন্তু করতে পারবে, মানে স্ট্রাকচারটা একই থাকবে, এবার এক একটা হয়তো নতুন নতুন জিনিস অঙ্কের মধ্যে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে কি আছে না, কনসাইনার কনসাইনিকে 50,000 এর গুডস পাঠিয়েছে, এর জন্য আমাদের জার্নাল এন্ট্রি হয়, মানে when goods are sent by the consignor to consignee, জার্নাল হয় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে কনসাইনমেন্ট আমরা লিখবো টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ডেটটা কিন্তু দেবো, ডেটটা আমাদের দিয়ে দেওয়া আছে কত 1/1/25 লিখবো যে টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, টু গুডস sent on consignment account। তাকে এটা বলে দিই, যখন কনসাইনার কনসাইনিকে মাল পাঠাবে অল টাইম কিন্তু কনসাইনমেন্ট অ্যাকাউন্টে টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট বলেই আসবে, কাজে জার্নাল নিয়ে মাথা খারাপ করবার কোনো দরকার নেই। টেক্সট এগুলো আমাদের টাকা কত দিয়ে দেওয়া আছে 50,000 রুপিস, 50,000 রুপিস। তোমাকে জার্নাল মুখস্থ ছাড়াও তুমি অঙ্ক করতে পারবে। তাহলে এটা মানে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট আমরা করব বাই কনসাইনমেন্ট to ভোপাল অ্যাকাউন্ট, তোমার হলো 50,000 রুপিস। নেক্সট আমাদের কি বলেছে, কনসাইনারের এক্সপেন্স দিয়ে দেওয়া আছে, বলছে কমল পেড 2,000 অন ভেরিয়াস অ্যাকাউন্টস ফর কনসাইনিং দ্য গুডস। তো কনসাইনার যখন এক্সপেন্সেস ইনকার করে, জার্নাল হয় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ঠিক আছে? তাহলে আমরা এখানটা লিখবো, এখানে তুমি অ্যাডিশন দিয়ে দিতে পারছো গুড সেন্ট, তাহলে এবার আমরা লিখবো যে টু ব্যাংক অ্যাকাউন্ট, সেম ডেটে, হ্যাঁ সেম ডেট, টু ব্যাংক অ্যাকাউন্ট, মানে কনসাইনার যদি এক্সপেন্সেস ইনকার করে, জার্নাল হয় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখানে দিয়ে দিই যে এক্সপেন্সেস অফ কনসাইনার, টাকা কত আছে, টাকা আছে আমাদের দেখো 2,000, যেহেতু আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করিনি আর করতেও হয় না, কাজে ব্যাংক অ্যাকাউন্ট আমাদের কিন্তু আর কোনো পোস্টিং হবে না। এবার আমাদের কি বলছে দেখো, বলছে বিমল পেড রুপিস 1200 অ্যাজ রেলওয়ে চার্জেস এন্ড 500 অ্যাজ গোডাউন রেন্ট, মানে কনসাইনি খরচা করছে, কনসাইনি যদি খরচা করে জার্নাল হয় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। তার মানে কনসাইনমেন্টে আমরা লিখবো টু বিমল অ্যাকাউন্ট। হ্যাঁ, আমাদের ওর খরচাগুলো কি কি আছে, খরচাগুলো আছে আমাদের দেখো রেলওয়ে চার্জেস শর্টে লিখলাম, রেলওয়ে চার্জেস আমাদের আছে কত টাকা দেখো 1200 রুপিস, আর আছে আমাদের গোডাউন রেন্ট আমাদের আছে কিন্তু 500, তাহলে টোটাল হলো 1700। এখানে লিখে দিলাম এক্সপেন্সেস অফ কনসাইনি, এটা আবার এই বিমল অ্যাকাউন্ট আমাদের পোস্টিং করতে লাগবে, তাহলে আমরা লিখবো যে বাই কনসাইনমেন্ট টু ভোপাল অ্যাকাউন্ট, তোমার হলো কত 1700 রুপিস। নেক্সট আমাদের কি বলছে দেখো, বলছে যে 4/5 of the goods were sold at rupees 58,000 on credit and none for cash। এবারে আমি বলেছিলাম যে কনসাইনার ডেট ক্রেডিট কমিশনের ব্যাপারে আমি কিন্তু বুঝিয়ে এসেছিলাম, তো এখানে কিন্তু কনসাইনিকে কিন্তু ডেট ক্রেডিট কমিশন অ্যালাউ করছে, 10% অর্ডিনারি কমিশন দিয়েছে, 2% ডেট ক্রেডিট কমিশন দিয়েছে। তাহলে যখন ডেট ক্রেডিট কমিশন কনসাইনিকে অ্যালাউ করে, কনসাইনারের কাছে কিন্তু, যেহেতু আমরা এটা কনসাইনারে বুক করছি, কনসাইনারের কাছে কিন্তু পুরো সেলটা কিন্তু ক্যাশ সেল হিসেবে ট্রিট হয়, ঠিক আছে? আর সেক্ষেত্রে যদি কিছু ব্যাড ডেট হয়, সেই ব্যাড ডেটটাকে কিন্তু আমরা ইগনোর করবো, যেমন এখানে বলে দিয়েছে দেখো যে 4/5 of the goods were sold at rupees 58,000 on credit and none for cash। বলছে a customer who purchased goods for rupees 500 failed to pay and the debt proved bad।
এখানে যেহেতু ডেল ক্রেডিট কমিশন নিচে যেহেতু দিয়ে দেওয়া আছে, এই ব্যাড ডেটটা কিন্তু আমাদের কনসাইনারের বইতে কিন্তু আসবে না, কারণ যখন ডেল ক্রেডিট কমিশন কনসাইনিকে অ্যালাউ করে, রিস্ক অফ ব্যাড ডেটটা কিন্তু কনসাইনি বিয়ার করে। তার মানে যখন আমরা কনসাইনির বই যদি খুলতাম, এখানে বুকস অফ কনসাইনি যখন করতাম, তাহলে কিন্তু আমাদের ব্যাড ডেটের এন্ট্রি করতে হবে। এখানে কিন্তু আমরা ব্যাড ডেটের এন্ট্রিকে আমরা ইগনোর করব, ঠিক আছে, কারণ ব্যাড ডেটের রিস্ক কিন্তু কনসাইনার বিয়ার করছে না। তাহলে শুধু সেলের এন্ট্রিটা দেখাই, তার মানে ক্যাশ সেল হিসেবেই আমাদের ট্রিট হবে। তার মানে জার্নাল হবে কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। কিন্তু যদি ডেল ক্রেডিট কমিশন যদি না দিত, তখন কিন্তু আমাদের ক্রেডিট সেলের এন্ট্রি দেখাতে হতো কনসাইনমেন্ট ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এখানে আমরা কিন্তু লিখব কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা লিখি। আচ্ছা, ডেটটা দিই, ডেটটা আমাদের কবে দেওয়া আছে কিছু বলেনি, তার মানে ওই সেম ডেটই কিন্তু আমরা এখানে ধরে নেব, ঠিক আছে, সেম ডেটই কিন্তু আমরা ধরে নেব। এবারে ডেট তোমার এখানে দিয়েছে দ্য কনসাইনি সেন্ট অ্যান অ্যাকাউন্ট সেলস অন 30/4/2025। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট সেলস যেদিনকে পাঠিয়েছে সেদিনকেই ডেটটা দেখাই, 30/4/2025। আমরা লিখব বাই, হ্যাঁ, তোমার হচ্ছে কি বিমল অ্যাকাউন্ট, বাই বিমল অ্যাকাউন্ট। আর ডেল ক্রেডিট কমিশন যদি না দিত, ক্রেডিট সেল যেহেতু, তখন কিন্তু আমরা বাই কনসাইনমেন্ট ডেটার্স করে লিখতাম, ঠিক আছে। 58,000 এখানে লিখব যে সেলস, হ্যাঁ, সেল প্রসিডস বলে লিখি, সেল প্রসিডস। এটা আবার বিমল অ্যাকাউন্টে আমরা পোস্টিং করব, তাহলে লিখব টু কনসাইনমেন্ট, ডেটটা ওটাই হবে 30/4/25, টু কনসাইনমেন্ট টু গোপাল অ্যাকাউন্ট, তোমার হলো 58,000, ঠিক আছে। আচ্ছা, আর কি বললাম, ব্যাড ডেটটাকে কিন্তু আমরা ইগনোর করব, কারণ ডেল ক্রেডিট কমিশন দিয়েছে, আগেই বলে দিয়েছি। তাহলে ব্যাড ডেটের রিস্ক কিন্তু কনসাইনার বিয়ার করবে না, মানে কনসাইনারের বইতে মানে ব্যাড ডেটের জন্য কিন্তু কোনো এন্ট্রি হবে না। একটা জিনিস বলে দিই, ব্যাড ডেট যদি হয়, কারোর না কারোর বইতে কিন্তু এন্ট্রি হবে। যদি ডেল ক্রেডিট কমিশন দেয়, তাহলে কনসাইনির বইতে হবে, আর ডেল ক্রেডিট কমিশন যদি না দেয়, তখন কিন্তু কনসাইনারের বইতে কিন্তু হবে। যদি ডেল ক্রেডিট কমিশন না দিত, এখানে কিন্তু একটু কনসাইনমেন্ট ডেটাস করে আমরা লিখতাম, সেরকম অঙ্ক নিশ্চয়ই করিয়ে দেবো পরবর্তীকালে। আচ্ছা, এবার বলছে যে, হ্যাঁ, দ্য কনসাইনি সেন্ট অ্যান অ্যাকাউন্ট সেলস অন 30/4/2025 which showed that he charged 10% as ordinary commission and 2% ডেল ক্রেডিট কমিশন। তার মানে কনসাইনার যখন কনসাইনিকে কমিশন অ্যালাউ করে, জার্নাল হয় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট। তাহলে কনসাইনমেন্টে লিখবো হিসাব ডেটে 30/4/2025 টু তোমার হচ্ছে কি বিমল অ্যাকাউন্ট, টু বিমল অ্যাকাউন্ট। কনসাইনি আমরা লিখবো না, নাম লিখবো। তাহলে এখানে লিখি যে অর্ডিনারি কমিশন, অর্ডিনারি কত আছে আমাদের 10%। আর একটা জিনিস বলে দিই, মানে কমিশন কিন্তু সবসময় কিন্তু এই গ্রস সেলের উপরে কিন্তু ক্যালকুলেট করতে থাকবে, ঠিক আছে। যদি ওরা যদি কিছু মেনশন না করে, অল টাইম কিন্তু, হ্যাঁ, কমিশন কিন্তু সে অর্ডিনারি হোক বা ডেল ক্রেডিট হোক, এই গ্রস সেলটার উপরে কিন্তু ক্যালকুলেট করতে লাগবে। তাহলে 58,000 এর 10%, এখানে দেখিয়ে দিই, 58,000 ইন্টু 10%, তার মানে হলো 5,800। আর ডেল ক্রেডিট DELCRE ডেল ক্রেডিট আমাদের আছে কিন্তু 2%, ঠিক আছে। তাহলে 58,000 ইন্টু 2%, তাহলে 580 ইন্টু মানে 1160 হয়, 1160 টাকা হয়, ঠিক আছে। আচ্ছা, 1160 টাকা, ঠিকই করেছি। তাহলে দুটো অ্যাড করলে কত হয়, 6,960 টাকা, 6960। এখানে একটু দিয়ে দিচ্ছে কমিশন পেয়েবেল, কমিশন পেয়েবেল। এটা আবার ওই বিমল অ্যাকাউন্টে পোস্টিং হবে। তাহলে আমরা দিই যে ডেট, সেলটাও তো তাই করেছিলাম 30th, এটা কিসের করেছিলাম, খরচার এন্ট্রি 1/1/2025, এটা হলো 1/1/2025, আর এটা হচ্ছে কি 30/4/25। আমরা লিখবো বাই, মানে এসে কমিশনটাকে আমরা ট্রান্সফার করছি, বাই কনসাইনমেন্ট টু গোপাল অ্যাকাউন্ট। কত এলো আমাদের 6960।
ব্যাস, আর কিন্তু আমাদের কোনো ট্রানজাকশন দিয়ে দেওয়া নেই। এবারে দেখো টোটাল যা মাল পাঠিয়েছিল তার কিন্তু 4/5 সেল হয়েছে, তার মানে 1/5 আমাদের কিন্তু স্টকে আছে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ক্লোজিং স্টকের ওয়ার্কিংস আমাদের করতে হবে। ঠিক আছে, এই ক্লোজিং স্টকের ওয়ার্কিংসটা একটু মন দিয়ে তোমরা শুনবে। এখানে আমি লিখছি যে ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক ওয়ার্কিংস, ভ্যালুয়েশন অফ, এটা কিন্তু অঙ্কের আসল জিনিস, ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক, দেখো একটু বলে দিই, এই অঙ্কগুলো তোমাদের দু রকম ভাবে দিতে পারে, ইউনিট বেসিসে দিতে পারে, আবার ভ্যালুতেও দিতে পারে। যেমন এখানে কিন্তু আমাদের কিন্তু ভ্যালুতে দিয়ে দেওয়া আছে। যদি ইউনিট বেসিসে দেয়, যতগুলো ইউনিট স্টকে আছে তাকে তার যা দাম সেই দামকে আমাদের ইনটু করতে হবে, মানে পাঠানো দাম যে। কিন্তু এখানে আমাদের যেহেতু ভ্যালুতে বলে দেওয়া আছে 4/5 সেল করেছে মানে 1/5 আমাদের স্টকে আছে, তাহলে 50,000 ইনটু 1/5 করব, 50,000 ইনটু 1/5। এবার মন দিয়ে শুনবে, এর সঙ্গে কি করতে হবে না, বোথ কনসাইনার এবং কনসাইনি দুজনকার নন রেকারিং এক্সপেন্সেস অ্যাড করতে হবে প্রপোর্শনেট করে। এই জায়গাটা নতুন, ভালো করে শুনে নাও। যেহেতু এখানে কোনো ট্রানজিটে অ্যাবনর্মাল লস হয়নি, ভালো করে শুনে নাও, যেহেতু ট্রানজিটে কোনো অ্যাবনর্মাল লস হয়নি। অনেক সময় কিন্তু মানে জানো যে আমরা মানে ছোটবেলা থেকে তো অ্যাকাউন্টেন্সি শিখে আসছো, নর্মাল লসের জন্য আমাদের কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি কিছু করতে লাগে না, কিন্তু অ্যাবনর্মাল লসের জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এন্ট্রি করতে লাগে। তো যদি অ্যাবনর্মাল লস থাকে, এবার অ্যাবনর্মাল লসটা কিন্তু দুই জায়গায় অকার হতে পারে। ঠিক আছে, একটা হলো যে কনসাইনার যখন কনসাইনিকে মালটা পাঠাচ্ছে, কনসাইনি মালটা হাতে পাওয়ার আগে ট্রানজিটে একটা অ্যাবনর্মাল লস হতে পারে। আর একটা হলো কনসাইনি মাল পেয়ে মানে হাতে রেখে মানে গোডাউনে রেখে দিল, সেই গোডাউন থেকেও কিন্তু অ্যাবনর্মাল লস হয়ে গেল। এবারে দেখো যদি কোনো অ্যাবনর্মাল লস না থাকে, বা যদি ভালো করে শুনবে, যদি কোনো অ্যাবনর্মাল লস না থাকে, বা যদি কনসাইনির গোডাউন থেকে যদি অ্যাবনর্মাল লস হয়, তাহলে সেক্ষেত্রে খুব কমন সেন্স দুজনেই যে খরচাটা ইনকার করছে পুরো ইউনিটের জন্য। ধরো 100 ইউনিটস কনসাইনিকে পাঠাচ্ছে, তো রাস্তায় কোনো অ্যাবনর্মাল লস হয়নি। ঠিক আছে, আইদার কোনো অ্যাবনর্মাল লস হয়নি বা কনসাইনির গোডাউনে যদি অ্যাবনর্মাল লস হয়, সেক্ষেত্রে দুজনেই যে এক্সপেন্সেসটা ইনকার করছে সেটা কিন্তু পুরো ইউনিটের উপরে। ঠিক আছে, কিন্তু যদি ট্রানজিটে যদি অ্যাবনর্মাল লস যদি অকার করে, সাপোজ 20 ইউনিটস কনসাইনিকে 100 ইউনিটস পাঠিয়েছিল, 20 ইউনিট সাপোজ ট্রানজিটেতে লস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কনসাইনার যে এক্সপেন্সেসটা ইনকার করছে সেটা কিন্তু পুরো ইউনিটের উপরে, 100 ইউনিটসের উপরে, কিন্তু কনসাইনি পুরো মাল তার মানে হাতে পাচ্ছে না। তাহলে কনসাইনি যে এক্সপেন্সেসটা ইনকার করবে সেটা কিন্তু যে কটা মাল হাতে পাচ্ছে তার উপর, মানে 80 ইউনিটসের উপরে। তাহলে যখন আমি কিন্তু বলেছিলাম এখানে আমাদের প্রপোর্শনেট করতে হবে, তারপরে যখন আমরা এক্সপেন্সেসগুলো প্রপোর্শনেট করব, দুজনের খরচা কিন্তু আলাদা করে আমাদের প্রপোর্শনেট করতে হবে। মানে কনসাইনের এক্সপেন্সেসটা যখন আমরা প্রপোর্শনেট করব, ডিভাইড করব তোমার হচ্ছে কি পুরো ইউনিট দিয়ে, আর কনসাইনের এক্সপেন্সেসটা যখন আমরা প্রপোর্শনেট করব তখন কিন্তু ডিভাইড করব যে কটা মাল হাতে পেয়েছে সেই কটা দিয়ে, আর ইনটু তো অবভিয়াসলি হবে যে কটা মাল হাতে মানে স্টকেতে আছে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কিন্তু আমাদের কোনো অ্যাবনর্মাল লস নেই, তাহলে দুজনকার এক্সপেন্সেস, আর একটা কথা আমি বলছি কিন্তু নন রেকারিং এক্সপেন্সেস, দুজনকার নন রেকারিং এক্সপেন্সেস একসঙ্গে করে আমরা প্রপোর্শনাল করব। তাহলে নন রেকারিং এক্সপেন্সেসের ব্যাপারে আমাকে কিন্তু একটু বুঝিয়ে দিতে লাগবে। দেখো রেকারিং মানে কি, যেগুলো বারবার হয়, আর নন রেকারিং মানে কি, যে খরচাগুলো বারবার হয় না। কিন্তু আমরা অঙ্ক দেখে কখনো কোনটা রেকারিং কোনটা নন রেকারিং ওইভাবে কিন্তু ওইভাবে তোমরা কিন্তু মানে বুঝতে পারবে না। তার জন্য একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি যে কোনগুলো নন রেকারিং এক্সপেন্সেস হয়। দেখো কনসাইনার যে এক্সপেন্সেসটা ইনকার করে পুরোটাকেই নন রেকারিং ধরে নেবে ও সব সময় সারা জীবন। কনসাইনার যে এক্সপেন্সেসটা ইনকার করে পুরোটাই নন রেকারিং এক্সপেন্সেস হবে, আর কনসাইনি যে খরচাগুলো ইনকার করে কিছুটা রেকারিং হয় কিছুটা নন রেকারিং হয়। কোনগুলো তোমার হচ্ছে কি নন রেকারিং এক্সপেন্সেস হবে। আর একটা জিনিস বলে দিই, যখন আমরা এই ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করব, কি যখন আমরা তোমার হচ্ছে কি অ্যাবনর্মাল লসের ভ্যালুয়েশন করব, তখন কিন্তু মানে শুধুমাত্র নন রেকারিং এক্সপেন্সেস গুলোকেই আমাদের কিন্তু কনসিডার করতে লাগবে, কোনো রেকারিং এক্সপেন্সেস আমাদের কিন্তু কনসিডার করতে লাগবে না। ঠিক আছে, আচ্ছা তো কনসাইনির কি বললাম, কনসাইনারের পুরোটাই নন রেকারিং এক্সপেন্সেস হয়, আর কনসাইনির কিছু রেকারিং হয় কিছু নন রেকারিং হয়। তো কনসাইনির কোনগুলো নন রেকারিং হবে, কনসাইনি যখন মালটা হাতে পেয়ে যখন ক্লিয়ার করে, দেখো কনসাইনার কনসাইনিকে
বাই ট্রান্সপোর্ট মাল পাঠাতে পারে, তোমার হচ্ছে কি জাহাজে মাল পাঠাতে পারে, প্লেনেও মাল পাঠাতে পারে, রেলওয়েতেও মাল পাঠাতে পারে। এবারে যেখানে রেলওয়ে স্টেশন বা পোর্ট থেকে যেখান থেকে বলো, বা যদি তোমার মানে ট্রান্সপোর্টে পাঠায়, তাহলে নির্দিষ্ট একটা জায়গা থেকে মালটাকে ক্লিয়ার করতে হয়। এই ক্লিয়ার করার সময় কনসাইনি যে খরচাগুলো করে সেগুলো কিন্তু সব নন রেকারিং এক্সপেন্স হয়, যেরকম ক্লিয়ারিং চার্জেস, হ্যাঁ, তোমার হচ্ছে কি ডক ডিউস, লোডিং আনলোডিং চার্জেস, ঠিক আছে, ফ্রেট চার্জেস। এই ক্লিয়ার করার সময় যে খরচাগুলো সেগুলো সব নন রেকারিং হবে, একদম মনে রেখে দাও। এই ক্লিয়ার করার সময় কনসাইনি যে খরচাগুলো ইনকার করে, যেরকম কি বললাম, লোডিং আনলোডিং চার্জেস, তোমার ফ্রেট চার্জেস, তোমার ডক ডিউস, এগুলো সব লোকাল ট্যাক্স যদি কিছু থাকে, মানে অক্টায় যদি কিছু থাকে, সেগুলো কিন্তু মানে 100% নন রেকারিং হবে। প্লাস ওই রেলওয়ে মানে স্টেশন বা পোর্ট থেকে ওর গোডাউন অবধি মালটা নিয়ে যেতে যে ক্যারিং চার্জ, গোডাউনে যে মুহূর্তে মাল কিন্তু ঢুকে গেল তারপর থেকে সমস্ত খরচা কিন্তু রেকারিং হবে। তার মানে গোডাউন রেন্ট থেকে আরম্ভ করে সেলিং এক্সপেন্সেস এগুলো কিন্তু সব কিন্তু রেকারিং হবে। তাহলে আমাদের এখানে দেখো কনসাইনি যে খরচা করেছে, তোমার একটা করেছে রেলওয়ে চার্জেস, সেটা তার মানে আমাদের নন রেকারিং হবে, কিন্তু গোডাউন রেন্ট যেটা ইনকার করেছে এটা কিন্তু নন রেকারিং হবে না। তাহলে আমরা স্টকের যখন ভ্যালুয়েশন করব, আমরা কিন্তু এই তোমার এইটাকে আমরা মানে কনসিডার করব না, হচ্ছে কি গোডাউন রেন্টটাকে, আর কনসাইনারের পুরোটাই নেব। তাহলে দেখো কত ছিল আমাদের, হয়ে গেল, কনসাইনারে ছিল 2000, আর কনসাইনির আমাদের আছে শুধু রেলওয়ে চার্জেসটা, ঠিক আছে, ইনটু আমরা করে দেবো, এখানে তো আর ইউনিট নেই, ইনটু করে দিলাম 1/5, ঠিক আছে। যদি ইউনিট থাকতো ডিভাইড করতাম টোটাল মাল দিয়ে আর যতগুলো ইউনিট স্টকে আছে। তাহলে করি এটা তোমার হচ্ছে কি 10,000 রুপিস প্লাস এন্ট্রি আমাদের হলো, আর এটা হলো আমাদের 3200, তার 1/5, তাহলে কত হয়, 640 হয়। তার মানে 10,640 আমাদের এন্ট্রি হবে কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমাদের বছরটা শেষ হচ্ছে কবে, কিছু বলেছে বছর কবে শেষ হচ্ছে, কিছু ওরা ডেট এখানে কিছু দিয়ে দেয়নি, তার মানে ওই 30 এপ্রিলেতেই আমরা কিন্তু দেখাবো, ঠিক আছে, 30/4তেই আমরা কিন্তু দেখাবো। তাহলে 30/4/2025 বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, বাই কনসাইনমেন্ট বা ক্লোজ করব স্টক অ্যাকাউন্ট, কত হলো আমাদের 10,640, বা প্রফিট লস বার করব 10,640, এটা আবার কনসাইনমেন্ট স্টকেতে আসবে, হ্যাঁ, ওই 30/4/25 টু কনসাইনমেন্ট টু ভোপাল অ্যাকাউন্ট 10,640। ব্যাস, এবার লেজারগুলোকে আমরা শুধু ক্লোজ করব। এই মানে গুড সেন্ট্রাল কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা পারচেজ দিয়ে ক্লোজ হবে, এখান থেকে আমাদের প্রফিট লস বেরোবে। দেখো কোন দিক বড়, আমাদের ক্রেডিট সাইডই বড় আছে, তাহলে ক্রেডিট সাইড টোটাল করি 68, তোমার হচ্ছে কি 640, এখান থেকে আমরা মাইনাস করব 68 640, এখান থেকে একটু মাইনাস কর, কি কি আছে আমাদের, তোমার 50,000 2,000 আর 1700 আর 6960, লেস করলে আমাদের কত হয়, 7980 আমরা লিখবো 2, ওই 30 লিখবো, মানে ক্লোজিং ডেট এটা, টু প্রফিট অন কনসাইনমেন্ট, এটা কোথাও কিন্তু ট্রান্সফার হয় না। এটা কি বললাম, টু পারচেজ দিয়ে আমরা ক্লোজ করে দেবো, ঠিক আছে, টু পারচেজ তো 50,000 সিঙ্গেল অ্যামাউন্ট, আমরা টোটালও করব না, এগুলো তোমরা জানো, ডবল লাইন দিয়ে ক্লোজ করে দিতে হয়। আচ্ছা, বিমল অ্যাকাউন্ট করো, হ্যাঁ, এবারে ও টাকা পাঠিয়ে দিয়েছে, বলেছে সাইড ড্রাফট দিয়ে দিয়েছে 58,000, ব্যালেন্স কত আসছে এখানে 58,000, ঠিক আছে, কত আসছে ব্যালেন্স 1700 মাইনাস আর 6960 মাইনাস করলে কত হয় 49340, সাইড ড্রাফট দিয়ে দিয়েছে, আমরা লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট ওই 30/4, ব্র্যাকেটে লিখবো যে ফাইনাল রেমিটেন্স আর এই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্টটা লিখবো বাই ব্যালেন্স শিট 10,640, এটা পরিষ্কার করে লিখি 10,640
তাহলে এখানে লিখবো 10,640 হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এটাকে মেরে কেটে 12 বিডি বলে আমরা ট্রান্সফার করতে পারি, নাও করতে পারি। তাহলে অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। একটা বেস তোমাদের কিন্তু কনসাইনমেন্ট অ্যাকাউন্টের মানে স্ট্রাকচার এটাই থাকবে। এবার দু একটা নতুন নতুন মানে আইটেম ঢুকবে, কি দু একটা হয়তো ক্যালকুলেশন তোমার এখানে নতুন আসবে, এইগুলো ব্যাপার। স্ট্রাকচারটা কিন্তু প্রথম অঙ্ক আমি আজকে পড়িয়ে দিলাম। তো আরো 4-5টা অঙ্ক আমি পড়িয়ে দেবো। আর চ্যাপ্টার কিন্তু বড়, রেগুলার তোমরা আমার ক্লাস ফলো করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ।